আ- আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কেমিস্ট্রি। যেহেতু কেমিস্ট্রির এটা অফিসিয়ালি প্রথম ক্লাস, সেহেতু আমরা কেমিস্ট্রি বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেসিক নিয়ে আলোচনা করব। মূলত এই ক্লাসটা তারা সকল কিছু অনায়াসে বুঝে ফেলবেন যারা নবম দশমের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, এবং সায়েন্স বলতে সায়েন্স না, আপনারা পড়াশোনাও করছেন, তাদের জন্য এটা একদম পানির মতো সহজ হবে। ঠিক আছে, পানির চেয়ে সহজ কিছু থাকলে তাও হবে। ঠিক আছে, দেখেন আজকের এই হচ্ছে রসায়ন। পেন কোথায়? রসায়ন, আজকে আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন। রসায়ন রসায়নের ক্ষেত্রে আমরা একটু আমাদের একটা সাজেশন স্টোরি শুরু করছি। হ্যাঁ, সাজেশনসটা একটু দেখে আসি নাকি, কি বলেন? হ্যাঁ দেখেন। চলেন, একটা স্ক্রিন দেখতেছেন, নতুন একটা স্ক্রিন। হ্যাঁ দেখতেছি। নতুন স্ক্রিনে এইবার দেখেন কেমিস্ট্রি সাজেশনসে ঢুকে যাবো এখন। কেমিস্ট্রি সাজেশনস দেখা যায় না? কেমিস্ট্রি সাজেশনস স্ক্রিন, হ্যাঁ দেখা যায়। স্ক্রিন দেখা গেলে এই দেশে আপনারা সাজেশনসটা পাবেন। কেমিস্ট্রি সাজেশন, সেমিস্টার ফাইনাল, মার্ক 90, সাবজেক্ট কোড, এবার ডিটেল বিষয়গুলো দেখাবো আর কি। এখন দেখেন রসায়ন বিষয়টা কি। রসায়ন পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান। আবার একটু রিপিট করেন, রসায়ন পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান। এখানে বিষয়টা হচ্ছে রসায়নের সংজ্ঞা দিয়ে আসলে আপনি রসায়ন জানতে পারবেন না। রসায়ন জানতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে। এই যে যেমন যে চার্টটা আপনাদেরকে দিব, ওটা থেকে আপনারা প্রতীক জানতে পারবেন। এই প্রতীক, কারণ আমি একটু জুম করে নিই, জুম করে নিই, বুঝতে পারবেন, ভালো বুঝতে পারবেন। দেখেন, প্রতীক, সংকেত, ল্যাটিন নাম, আবার মৌলের ইলেকট্রন বিন্যাস, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, আবার যোজনী ও যোজ্যতার মধ্যে পার্থক্য কি, এটা বেসিক, এটা খুব সাধারণ বিষয়। আবার স্থূল সংকেত, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, আণবিক ভর, তুল্য ভর, আইসোটোপ, আইসোটন, আইসোবার, অরবিট, অরবিটাল, তারপর রাসায়নিক বন্ধন কি, কয় প্রকার ও কি কি, কোয়ান্টাম সংখ্যা কি, অণু, পরমাণু, মৌলিক পদার্থ কি, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকটা বিষয়ের জাস্ট বেসিকটা আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, যদি আমরা যে চারটা দিব, এই চারটা যদি আমরা আগামী ক্লাসে খুব ভালোভাবে শিখে আসতে পারি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে প্রথম অধ্যায় যা কিছু আছে, প্রথম অধ্যায় কি অনেকটা বইয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ হচ্ছে, 1/3 হচ্ছে প্রথম অধ্যায়। এক ক্লাসে, ফ্রাইডেতে এক ক্লাসেই পুরো প্রথম অধ্যায় পানির মতো ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার? সেই জন্য করতে হবে কি, যে ছাড়টা দিব ওই ছাড়টা মুখস্থ করে আসতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তারপর আসেন আমরা শুরু থেকেই শিখবো মৌলের প্রতীক। সেটা আমি যদি এটা খুঁজে পাইতাম, খুঁজলে পাওয়া যেত হয়তো, শীটটা বুঝতে হবে। এখন প্রতীকের ক্ষেত্রে আমাকে একটু সময় দিবেন, সময় দিয়ে আমি একটু খুঁজে দেখতাম, 5 মিনিট সময় দিবেন? জি ভাইয়া। ওকে, তাহলে অপেক্ষা করেন, আমরা পুনরায় ক্লাসে জয়েন করতেছি। আমাদের কেমিস্ট্রির যে বিষয়টা, কেমিস্ট্রির বিষয়টা যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে চাই, তাহলে এই বেসিকটা আমাদের জানতেই হবে। অন্তত আরেকটা জিনিস না বললেই নয়, আমাদের যে কেমিস্ট্রি বইটা আছে পলিটেকনিকে, এটা আসলে কেমিস্ট্রির কিছুই দেয় নেই এখানে। মানে এক কথায় কেমিস্ট্রি জিনিসটার পরিধিটা আপনি বুঝতে পারবেন না এই বইটা পড়লে। কথা বুঝছেন? খুবই সহজ, সাধারণভাবে কেমিস্ট্রি বইটা দেয়া আছে। ইনশাল্লাহ খুব সহজে আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, দেখেন আমরা এই জিনিসটা একটু রিভিউ করি, কিভাবে আপনারা জিনিসটা মুখস্থ করবেন কিভাবে।
শুরুতে এভাবে মুখস্থ করবেন। আমি যেভাবে করছি সেটাই বলতে পারি, আপনারা নতুন নতুন অ্যাপ্লাই করতে পারেন। এভাবে দ্রুত পড়তে থাকবেন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্কেটিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ক্লিয়ার? এই ভাই 30টা আমি ছন্দকার 30টা ফলো মুখস্থ করছি। এই 30টা যদি খেয়াল রাখতে পারেন তাহলেই হবে। পরের গুলো আপনাদেরকে দিচ্ছি, কারণ ডুয়েটের ক্ষেত্রে পরের গুলো একটু কাজে আসে, বুঝতে পারছেন? ডুয়েটের ক্ষেত্রে হ্যাঁ এই পরের গুলো কাজে আসে, হ্যাঁ যেমন আর্সেনিক, সিলভার, টিন, আয়োডিন, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, সীসা বা পারদ। ঠিক আছে, বা lead, এই বিষয়গুলো। এখন দেখেন, এভাবে যদি আপনারা মুখস্থ করে নেন, এভাবে মুখস্থ করে প্রথম 30টা যখন মুখস্থ হয়ে যাবে, তখন আপনাদের সিরিয়াল অনুযায়ী একই সাথে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ হয়ে যাবে, হবে না? হ্যাঁ হবে, ওটা তো সিরিয়াল। পারমাণবিক সংখ্যা মুখস্থ হয়ে যাবে। দেন দেখেন ল্যাটিন নাম হচ্ছে নাম, মানে কয়েকটা মাত্র ইয়ের ক্ষেত্রে ল্যাটিন নাম আছে, যেমন সোডিয়ামের ল্যাটিন নাম আছে, পটাশিয়ামের ল্যাটিন নাম আছে, তারপর আপনার আয়রনের ল্যাটিন নাম আছে, সিলভারের ল্যাটিন নাম আছে, তারপর টিনের ল্যাটিন নাম, গোল্ড, মার্কারি, লেড, এই বিষয় কয়েকটার মধ্যে ল্যাটিন নাম আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি ল্যাটিন নামটা কেন শিখবো? কারণ যে এই দেখেন বলতে পারে পরীক্ষার মধ্যে সোডিয়ামের ল্যাটিন নাম লিখো, কিংবা পটাশিয়ামের ল্যাটিন নাম লিখো, কিংবা আর্গনের ল্যাটিন নাম লিখো, কিংবা কপারের ল্যাটিন নাম লিখো। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আসবে, আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য যদি আমরা ল্যাটিন নাম বিষয়গুলো ক্লোজ করতে পারি, তাহলে এটা খুব সাধারণ ল্যাটিন নাম আপনারা লিখতে পারবেন। এখন আসেন, মৌলের প্রতীকটা কিভাবে লিখবেন? মৌলের প্রতীক হচ্ছে মৌলের সাংকেতিক চিহ্ন, যা দ্বারা মৌলকে প্রকাশ করা হয়, এখন মৌলকে সাধারণত 3টে প্রসেসে প্রকাশ করা হয়। 1 নম্বর প্রসেস, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর H, হাইড্রোজেনকে প্রকাশ করলো। আবার দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে মৌলের প্রতীকের প্রথম এবং দ্বিতীয় অক্ষর, মৌলের ইংরেজি নামের প্রথম এবং দ্বিতীয় অক্ষর। তো প্রথম এবং দ্বিতীয় অক্ষর কি? যেমন হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম, HE, হিলিয়াম। আবার এমনটাও হতে পারে যে 2টা অক্ষর থাকবে, তবে এটা হবে এইরকম, প্রথম অক্ষর এবং পরবর্তীতে যে অক্ষরটা ব্যবহৃত হবে সেই অক্ষর। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন যদি বুঝতে পারেন তাহলে এরকম বেরিলিয়াম, এরকম কি ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এরকম হবে Mg, যে এম এবং পরবর্তীতে ম্যাগ, জিটা পরে আসছে। ঠিক আছে, বেশিভাবে উচ্চারণ হয়েছে তাই ম্যাগনেসিয়াম, Mg। তাহলে সাধারণভাবে আপনারা শিখে নেবেন, এগুলো মোটামুটি মুখস্থ করা লাগে। ঠিক আছে, এগুলো হ্যাঁ পারি এগুলো। এগুলো মোটামুটি মুখস্থ করা লাগে। যারা পারেন তাদেরকে তো ওয়েলকাম। ঠিক আছে, যারা পারেন তাদেরকে ওয়েলকাম, যারা পারেন না তাদেরকে জিনিসটা পারতে হবে। ঠিক আছে, ভাই 30টা মৌল 30টাই শিখে নেন, 30টার পরে যা আসবে তা একটা একটা করে শিখতে পারবেন। প্রথম 30টাই শিখেন। এবার দেখেন, এবার যোজনীর ক্ষেত্রে কি, যোজনী মুখস্থ করতে হবে। ঠিক আছে, যোজনী মূলত হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, যোজনী মূলত সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো সর্বশেষ কক্ষপথের হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, আবার হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কি 2। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখি, আমরা একটা বোর্ডে যাই, হ্যাঁ বোর্ডে গেলে বুঝবেন, বোর্ডে গিয়ে আমরা একটা জিনিসটা ক্লিয়ার করে আসি। এখন দেখেন যোজনীতে আসি আমরা, যোজনী 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 আমরা কিভাবে নির্ণয় করব? কেন নির্ণয় করা শিখার দরকার নাই, যোজনী যেভাবে সেভাবে মুখস্থ করে নেন। নির্ণয় করলে দেখা যাবে আপনার কয়েকটা সূত্র বলবো, এই সূত্রের মায়া জালে কিংবা সূত্রের জালে আপনারা জিনিসগুলো শিখতে পারবেন না। বুঝতে পারছেন? দেখেন যোজনীর ক্ষেত্রে, যোজনী মূলত সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। যোজনী মূলত সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা।
যোজনী মূলত সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বোঝায়। এখন দেখেন আমরা অক্সিজেনের ক্ষেত্রে আসি। কোথায় আসি? দেখেন এখানেই দেখবেন আপনার ভুল ভেঙে যাবে। অক্সিজেন, ও কি? অক্সিজেন। অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা কত বলেন? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 8। অক্সিজেন 8। অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি হবে? 1 s s স্কয়ার স্কয়ার প্লাস 2 s স্কয়ার 3p6 2p4 2p4 2p4। এই দেখেন এখানে একসাথে অনেকগুলো জিনিস বুঝাই দিই। এখন দেখেন সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রন আছে কয়টা? দেখেন সর্বশেষ কক্ষপথে এস এ আছে 2টা, পি তে আছে 6টা। হয়েছে কয়টা? পি তে আছে 4টা হয়েছে। এখন এই মাত্র কি বললাম? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এখানে কিন্তু বিষয়টা বল, এখানে বিষয়টা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের আসক্তি কি? যদি হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আসক্তি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের আসক্তি। গ্রহণ ও বর্জনের আসক্তি। এর গ্রহণের মানে আসক্তি দেখায়। গ্রহণ ও বর্জনের আসক্তি। বর্জনও করবে। এখন দেখেন আপনি তখনই না বুঝবেন কিভাবে বর্জন করে। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আমরা জানি সর্বশেষ দ্বিতীয় অনেক কিছু শিখানো লাগতেছে আপনার। দেখেন ইলেকট্রন বিন্যাস আপনার 2n স্কয়ারের সূত্র মেনে চলে। কি মেনে চলে? 2n স্কয়ারের সূত্র মেনে চলে। অর্থাৎ প্রত্যেক অরবিটে কি? অরবিটে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা। অরবিট শব্দের অর্থ হচ্ছে শক্তি স্তর। কি? শক্তি স্তর বা কক্ষপথ। শক্তি স্তর বা কক্ষপথ। এবার আসেন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ারের সূত্র উপর নির্ভর করে। এখানে 2 হচ্ছে সূত্রের 2, n হচ্ছে কক্ষপথের নাম। কি? n কক্ষপথের সংখ্যা। কক্ষপথের সংখ্যা এবং স্কয়ার তো আপনার সূত্রের। এখন কি? এখন দেখেন 2 নাম্বারটা যখন আমরা বের করি 2 × 2 হোল স্কয়ার, 2 কত হবে? 2 × 2 স্কয়ার মানে কি 4। অতএব 4 8 হচ্ছে কত? হচ্ছে 8। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আমাদের কত নিতে পারবে? অতএব অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে আমাদের নিতে পারবে 8, কিন্তু আছে 6। আছে কত? 6। তার মানে আমাদের এক্সট্রা 2টা ইলেকট্রন দরকার। কি? একটা এক্সট্রা 2টা ইলেকট্রন কি দরকার? সেক্ষেত্রে আমাদের অক্সিজেন ভারসাম্য অবস্থায় থাকবে। এবার দেখেন যেহেতু অক্সিজেনের এক্সট্রা 2টা ইলেকট্রন দরকার, সেহেতু ইলেকট্রনের আসক্তি কি? গ্রহণের আসক্তি। এটা কিসের আসক্তি হয়ে গেল? যেহেতু 2টা দরকার, এটা গ্রহণের আসক্তি। গ্রহণের আসক্তি 2। অতএব অক্সিজেনের যোজনী 2। অক্সিজেনের যোজনী 2। যোজনী -2 হবে না ভাই? 2 -2 কি 2 এখানে -2 আপনি বুঝে নিবেন কিভাবে মাইনাস কিভাবে প্লাস। 2 মাইনাস কারণ এটা গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এটা থাকতে পারে যে এখানে ওই যে একটা প্রশ্ন তুললো -2 হবে না ভাইয়া? এবার দেখেন মাইনাস প্লাসের বিষয়টা ক্লিয়ার করি আমরা। মাইনাস প্লাসের বিষয়টা হচ্ছে ইলেকট্রন। এখানে কাজ হচ্ছে কি ইলেকট্রনের। এখানে একটা পরমাণুর মধ্যে পরমাণু স্থায়ী কণিকা 3টি। পরমাণু স্থায়ী কণিকা 3টি। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন নিউক্লিয়াসে থাকে হচ্ছে আপনার প্রোটন এবং নিউট্রন। ক্লিয়ার? এই বিষয়গুলো জাস্ট জেনে নেন। যারা ভিডিও ক্লাস দেখবেন তাদেরও ক্ষেত্রে এই বিষয়গুলো বেসিক জেনে নেন। এখানে দেখেন আমাদের মূলত নড়াচড়া করে কিংবা স্থানান্তর হয় ইলেকট্রন। আপনার প্রোটন নিউট্রন স্থানান্তর হয় না। তার মানে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন নিয়ে কাজ করি। কিংবা কিংবা এমন কিছু নাই যে প্রোটন বিন্যাস। ঠিক আছে, আমরা জানি ইলেকট্রন বিন্যাস কিংবা নিউট্রন বিন্যাস নাই। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। তার মানে ইলেকট্রন পজিটিভ আর নেগেটিভ কেন? যেহেতু আমরা আমাদের ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। প্রোটন আমি একটু মুছে দেই, হ্যাঁ, অল ক্লিয়ার করে দেই, এই জিনিসটা আবার বুঝাইতে ক্লিয়ার। আপনারা কি বিষয়টা বুঝতেছেন? আমি কিন্তু সিকোয়েন্স মেনটেন করতেছি না, কারণ আপনাদের যেহেতু সময় সেহেতু সিকোয়েন্স মেনটেন করে বেসিকটা দিচ্ছি না। ঠিক আছে, বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ বুঝতেছি ভাই। এবার দেখেন পরমাণুর মধ্যে যে 3টা কণিকা রয়েছে, এই 3টা কণিকার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন নিউট্রন। একটা হচ্ছে ইলেকট্রন,
ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। আবার আছে প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং আরেকটা কি নিউট্রন নিউট্রন আছে কি নিরপেক্ষ, পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই আছে। এবার আসেন আপনি স্যার শুনুন, আমার কথা শুনেন। এবার আসেন স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়। স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়। কেন তড়িৎ নিরপেক্ষ হয়? কারণ সকল ক্ষেত্রে আমাদের যে কোনো একটা পরমাণু পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, যার মধ্যে 114টা ইন্টারন্যাশনাল যে একটা সংস্থা, আমি তো ভুলেই যাই সবকিছু, ইন্টারন্যাশনাল রসায়ন সংস্থা, ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অর্গানাইজেশন যেটা করছে, যে 14টাকে স্বীকৃতি দিছে, ওই 14টা সহ টোটাল যে 18টা রয়েছে প্রত্যেকটাই স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ। এখন স্বাভাবিক অবস্থায় যদি আমাদের তড়িৎ নিরপেক্ষ হয়, ঠিক আছে, সেহেতু আমাদের কি হবে? যদি তড়িৎ নিরপেক্ষ হয়, এটা কেন তড়িৎ নিরপেক্ষ আমাদেরকে বললে আমরা বিশ্বাস করবো না। এবার দেখেন আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, দেখবো। দেখেন মনে করেন এটা নিউক্লিয়াস, এটা কি, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আমাদের এটা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকে? আমরা জানি কি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এখন অক্সিজেনের আবার একটা জিনিস খেয়াল রাখেন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যার একটা আছে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার সংখ্যা কি? কোন মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। কি বলে? কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তার মানে ধরেন আমরা অক্সিজেনে বের করতেছি, কি বের করতেছি? অক্সিজেন 8, এটা ক্লিয়ার করতেছি। তার মানে কি প্রোটন সংখ্যায় পারমাণবিক সংখ্যা। তার মানে কি পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে প্রোটন সংখ্যা 8। বুঝেন কি প্রোটন সংখ্যা কি হবে? 8। প্রোটন সংখ্যা হবে 8, এটা বুঝেন। প্রোটন সংখ্যা হবে 8। যদি প্রোটন সংখ্যা 8 হয়, প্রোটন P+8, ঠিক আছে। এবার আসেন নিউট্রন কত? যেহেতু প্রোটন 8, তার মানে নিউট্রনও থাকবে 8, ঠিক আছে। একটা পরমাণু নিউক্লিয়াসে যা প্রোটন থাকবে তাই নিউট্রন থাকবে। আবার যেহেতু অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, কত স্বাভাবিক অবস্থা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। যদি স্বাভাবিক অবস্থা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 হয়, তবে আমরা এটা ইলেকট্রন বিন্যাস করবো। কি করবো? ইলেকট্রন বিন্যাস করবো। আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে দেখেন, সরি আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতে চেষ্টা করি। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, চেষ্টা করি বৃত্ততে যাই, শুরু করে হয়েছে। এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের প্রথম কক্ষপথ এবং এটা আমাদের দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। এখন সুন্দর হয়েছে না বিষয়টা? এবার এখন এটা হচ্ছে নিউক্লিয়াসে আমাদের প্রোটন নিউট্রন আমরা বুঝলাম, প্রোটন আর নিউট্রন আমরা বুঝলাম। এখন দেখুন প্রথম কক্ষপথে আমাদের কি A2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথ যদি n1 হয়, n = 1 হয়, তাহলে কি হবে? 2। প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। তার মানে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন। এরপর পরবর্তী কক্ষপথে আমাদের যেহেতু কয়টা থাকবে দেখেন, 2n² সূত্র অনুযায়ী 2 ইনশাআল্লাহ আমরা আবার ক্লাস শুরু করব। ক্লাস শুরু করতে গেলে হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে তো আবার সব মুছে গেল না। দেখেন আমরা বিষয়টা আবার একটু শর্টকাট করি নাকি? আবার করব? আমরা ইলেকট্রন বিন্যাসটা আবার করি।
এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের প্রথম কক্ষপথ, সরি এটা আমাদের দ্বিতীয় কক্ষপথ। এখন প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন হবে দুইটা, দ্বিতীয় কক্ষপথে বাকিগুলো থাকবে। বাকি কয়টা আছে? বাকি আছে 6টা। ঠিক আছে, এখন আপনাদের কিছু বেসিক প্রশ্ন থাকবে। 1 নম্বর হচ্ছে ভাই আপনি সেই ইলেকট্রন গুলোকে জোর জোর করে লিখছেন কেন? জোর করে লিখছি কারণ ইলেকট্রন স্বভাবতই জোর অবস্থায় থাকে, এটা ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, জোর অবস্থায় থাকে, এটা বিশেষ কিছু না, আপনারা এটা ইগনোর করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু 6টা ইলেকট্রন আছে, তার মানে এটা কি 6টা ইলেকট্রন ত্যাগ করবে? না। এখানে খেয়াল করবেন ইলেকট্রন মূলত এই যে 4 খেয়াল রাখবেন, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাক হ্যালো ভাইয়া, দেখা যাচ্ছে না তো। আবার চলে গেছে, বুঝছেন? সরি, আমরা আবার স্ক্রিন শেয়ার। আমার এদিকে মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে, দেখা যায় না। জি, স্ক্রিনে আমরা আবার জয়েন করি। জিনিসটা বুঝেন একটু, হ্যাঁ একটু সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু আমরা ক্লাসটা তো শেষ করে দিব আজকে সহজেই। এটা আমাদের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা আমাদের দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, যদি আমরা অক্সিজেনের করি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8, নিউট্রনও 8। ঠিক আছে, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6টা। এখন দেখেন এটার দুইটা জিনিস, ইলেকট্রন সমূহ সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে চায়। কি করতে চায়? অষ্টক বা 2-এর নিয়ম পূর্ণ করতে চায়। অষ্টক মানে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকে। আর 2-এর নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এখন যদি সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে তবে দেখেন ইলেকট্রন ই, এখানে দেখেন 2টা ইলেকট্রনের ক্ষেত্রে এখানে কি অক্সিজেনের ক্ষেত্রে হয় 6টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, নয়তো 2টা ইলেকট্রন গ্রহণ করবে। স্বাভাবিকভাবে আমরা জানি 6টা ইলেকট্রন ত্যাগ করার চেয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করা ইজি। তো এই অক্সিজেন সবসময় 2টা ইলেকট্রন ত্যাগ করে। তো অক্সিজেন যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়? ধরেন অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলো, 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হলো? অক্সিজেন, এটা হলো কি অক্সিজেন 2 নেগেটিভ। কি অক্সিজেন 2 নেগেটিভ? সেক্ষেত্রে যদি অক্সিজেন এভাবে হয় তাহলে লিখবো অক্সিজেন 2 নেগেটিভ। এখানে দেখেন 2 নেগেটিভ কেন? কারণ 2টা ইলেকট্রন গ্রহণ করা হয়েছে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট সেহেতু মাইনাস হয়। কথা বুঝতে গেছে? এটাই হচ্ছে মাইনাস আর প্লাসের বিষয়। ঠিক আছে, এছাড়াও ইলেকট্রন বিন্যাসের একটা বিষয় আছে। ইলেকট্রন বিন্যাসে যদি আমরা যাই এখন, কিভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দুইটা জিনিস দুইভাবে আপনাদেরকে শেখানো যায়। একটা হচ্ছে 1s 2s 2p, এটা হচ্ছে 3s 3p 3d, একটা হচ্ছে 4s 4p 4d 4f 5s 5p 5d 5f, তারপরে কি 6s 6p 6d 7s 7p 8s। ঠিক আছে, এই একটা সিস্টেম। এই সিস্টেমে আমরা কিভাবে করব দেখেন, আমরা এইভাবে উঠবো, এভাবে উঠবো, সরি দেখেন আপনারা দেখাচ্ছি, দেখেন আমরা কি করব, আমরা এইভাবে উঠবো, এইভাবে উঠবো, এভাবে উঠবো। তারপর আবার নিচে নামবো, নিচে নেমে আমরা আবার এভাবে উঠবো। ঠিক আছে, বুঝেন? এভাবে আসার পর আমরা এই
এভাবে নামবো, আবার এভাবে নামবো, আবার এভাবে নামবো, আবার কোনাকুনি এভাবে নামবো। ঠিক আছে, তারপর সর্বশেষটা আমাদের কি আছে, এটা। ক্লিয়ার? এটা যতটুকুই বোঝা যায় এভাবে বোঝা। ঠিক আছে, এবার দেখেন এই দিকে যাবে, ঠিক আছে। এবার দেখেন যদি আমরা এভাবে নেই তাহলে কি হয়। আর আমরা আগে শুরু আরেকটা সিস্টেম শিখে নিই, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। আমার কাছে আসছে সহজ আর কোনো সিস্টেম নাই। দেখেন এটা হচ্ছে এরকম, আপনারা মনে করবেন এস এস দুইজন স্যার আছে, প্রত্যেক স্যারের দুইজন করে পিএস আছে। পিএস দুইজন স্যারের যেহেতু পিএস আছে, পিএস পিএস আবার প্রত্যেক পিএস এর একজন করে ডিপিএস আছে, ডিপিএস আবার ডিপিএস আবার ডিপিএস দের আছে কি এফসিপিএস, এফ এফডি এফডি পিএস আবার এফ এফ ডি পিএস। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন এভাবে যদি, এবার একটা জিনিস খেয়াল রাখবেন, এস এস সমান 1, পি সমান 2, ডি সমান 3, এফ সমান 4 হতে শুরু হয়। এখানে দেখেন যদি এভাবে হয় তাহলে এস ইকুয়াল টু কি, এস যেহেতু 1 থেকে শুরু হয় তাহলে 1s, আবার পরে কি 2, পরে কি 3, পরে 4, দেন 5, 6, 7, 8। ঠিক আছে, আবার পি শুরু হয় আমাদের 2 থেকে, পি যদি 2 থেকে শুরু হয় তাহলে 2p, 3p, 4p, 5p, 6p, 7p। আবার ডি শুরু হয় 3 থেকে, 3d, 4d, 5d, 6d। আবার এফ শুরু হয় 4 থেকে, সেহেতু 4f, 5f। ঠিক আছে, 4f, 5f। এবার আসেন এটার সাথে এটা মিলে, শুরুতে আমাদের কি, যদি আমরা এভাবে নামি 1s, 1s, পরে আবার নামলে 2s, 2s, আবার নামলে 2p আছে 2p, এবার এর নিচে নামছে না 3p, সরি 3s, 3s, আবার আমরা উপর থেকে নামবো কি হবে 3p, পরে 4s, 3p, 4s, আবার 3d, 4p, 5s, 3d, 4p, 5s। এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? এই জিনিসটা কিভাবে হয়? জি। ওকে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা ক্লোজ করে দেবো। এখন আরেকটা জিনিস, যেহেতু আমরা অরবিট বিষয়টা শিখলাম, ঠিক আছে, আমরা অরবিটাল বিষয়টার সাথে পরিচিত হবো। কি অরবিটাল? অরবিটাল
অরবিটাল অরবিটাল ইকুয়াল টু কি উপশক্তি স্তর উপশক্তি স্তর অরবিটাল ইকুয়াল টু কি উপশক্তি স্তর এখন উপশক্তি স্তর দেখেন অরবিট আর অরবিটাল দুটো জিনিসে যাই আমরা অরবিট অরবিট কি শক্তি স্তর শক্তি স্তর শক্তি স্তর এখন অরবিটাল কি উপশক্তি স্তর সমূহকে এস পি ডি এফ ঠিক আছে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় আবার শক্তি স্তর সমূহকে এল এম এন এই বিষয়গুলো দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় শক্তি স্তর আর এর ক্ষেত্রে এবার আসেন এখন শক্তি স্তরের ক্ষেত্রে আমরা অরবিটের ক্ষেত্রে সূত্র কি 2n²। এখানে আমরা জানি কি প্রথম শক্তি স্তরে তাহলে হবে 2, দ্বিতীয় শক্তি স্তরে হবে 8, তৃতীয় শক্তি স্তরে হবে 18, চতুর্থ শক্তি স্তরে হবে 32। এটা আমরা আপনারা প্রয়োগ করলে দেখতে পাবেন। এখন এস এর ক্ষেত্রে কি এস এর ক্ষেত্রে আমরা খেয়াল এই অরবিটের ক্ষেত্রে এস সর্বোচ্চ 2টা ঠিক আছে পি সর্বোচ্চ 8টা ডি সর্বোচ্চ 14টা কয়টা পি না পি কয়টা পি সর্বোচ্চ কয়টা নিতে পারে পি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে কেউ বলতে পারেন 6টা হ্যাঁ ঠিক আছে তাহলে পি নিতে পারবে 6টা ডি নিতে পারবে 10টা এবং এফ নিতে পারবে 14টা 14টা এ ঠিক এভাবে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবো ডি ব্লক মূল কখনোই ঠিক আছে সর্বশেষ কক্ষতে 4টা কিংবা 9টা ইলেকট্রন রাখবে না কি 9টা ইলেকট্রন রাখবে না সেক্ষেত্রে তারা 4টা হলে একটা যোগ করে 5টা হয়ে যাবে এবং 9টা হলে একটা যোগ করে 10টা হয়ে যাবে ক্লিয়ার। এই বিষয়গুলো যদি মোটামুটি আপনাদের জানা থাকে তাহলে আপনারা খুব সুন্দর মতো আগামী যে ক্লাসটা হবে ফ্রাইডেতে ঠিক আছে আপনাদেরকে একটা পুল দিব অবশ্যই আমি যে ফ্রাইডেতে আপনারা কয়টা বাজে ক্লাস করতে চান সেই পুলটা হবে আগামী ক্লাসের পরে আগামী দিনের পরে ঠিক আছে কয়টা বাজে ক্লাসটা করতে চান ক্লিয়ার। তো আমরা আজকে ক্লাসটা রেকর্ডিংটা স্টপ করে দেব আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আমরা কি আর কিছু শিখবো বলেন আরো কিছু কারো প্রশ্ন থাকলে বলেন সমাধান করে দেই বেসিক নিয়ে কার কোনো সমস্যা আছে স্থূল সংকেত আর আণবিক সংকেতটা তুমি বুঝাই দিতেন ভালো হতো। হ্যাঁ ঠিক আছে স্থূল সংকেত আণবিক সংকেত এটা বুঝতে হলে আপনার ইয়েতে যাইতে হবে একটা স্বাভাবিকভাবে বুঝে নেন